আজকে যে অনুষ্ঠানটি হলো মানে অনুষ্ঠানটি প্রায় শেষ প্রান্তে, এটি বাংলাদেশের জন্য একটি ইতিহাসের সূচনা করল। আমরা আশা করতে চাই এটি কন্টিনিউ করবে। প্রাচী দুটো বিষয় নিয়ে কাজ করে, আপনারা সকলেই জানেন, সেটা আয়ুর্বেদ এবং ইউনানি। আজকে প্রাচী আন্তর্জাতিক ইউনানি ডে উদযাপন করল। এই বছরেরই 29 অক্টোবর প্রাচী আবার আয়ুর্বেদের আন্তর্জাতিক দিবস উদযাপন করবে। আমি প্রাচীর প্রতি আজকের এই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে একটি বিনীত অনুরোধ করতে চাই। একটু যদি আপনারা আশেপাশে কথা একটু গল্প কম বলেন, তাহলে একটু আমার জন্য বলতে সুবিধা হয়। সেটি হলো, বাংলাদেশের আমরা সকলেই জানি 4টি স্বীকৃত চিকিৎসা ব্যবস্থা: ইউনানি, আয়ুর্বেদ, অ্যালোপ্যাথ এবং হোমিওপ্যাথ। আমরা একা একা অনুষ্ঠান করি, একা একা অরণ্যে রোদন করি যে আমাদের কোনো দাম নাই। তো অন্তত পক্ষে এই অরণ্যে রোদন একা না করে যদি 4টা ডিসিপ্লিনকে একখানে নিয়ে অনুষ্ঠানের আয়োজক হোক প্রাচী, কোনো সমস্যা নাই। অ্যালোপ্যাথ, হোমিওপ্যাথ, আয়ুর্বেদ, ইউনানি তো আছেই, সকলে মিলে বসে যদি গল্পটা কথাটা বলা যায়, সেটা সকলের কাছে মেসেজটা পৌঁছে। আমরাই নিজেরা বসে আমাদের শ্রেষ্ঠত্ব যদি এরকম একটি হাউসে প্রমাণ করার চেষ্টা করি, তাতে কোনো লাভ হবে না। কিন্তু আমাদের সকলে যদি আলাপ আলোচনাটা করি, তাতে করে অন্তত পক্ষে যারা আয়ুর্বেদ এবং ইউনানি সম্বন্ধে জানেন না, তাদের মধ্যে একটা কিউরিওসিটি জন্মাতে পারে। চিকিৎসাগুলি কোনোভাবেই একে অন্যের সাথে একটা বিরোধ ভাবাপন্ন অবস্থার মধ্যে নাই। এই অবয়বটা বাংলাদেশে আমরা যদি তৈরি করতে পারি, সেটা আমাদের জন্য একটি বড় ঘটনা ঘটবে। আপনারা যদি ভারতের দিকে দেখেন, তারা আয়ুর্বেদ, ইউনানি, তারপরে অ্যালোপ্যাথ, হোমিও, অন্যান্যগুলো তো আছেই। সেখানে আপনি দেখেন 3 ধরনের হসপিটাল পাবেন। একটি অ্যালোপ্যাথিক হসপিটালের পারমিশন দেয় না গভর্নমেন্ট যদি সেখানে আয়ুর্বেদের ডিপার্টমেন্ট না থাকে। আয়ুর্বেদের সাথে অ্যালোপ্যাথের ইন্টিগ্রেটেড হসপিটাল এবং ইন্টিগ্রেটেড বিশ্ববিদ্যালয় আছে। এই বিশ্ববিদ্যালয় আমি দেখে এসেছি। ভারতে এই ইন্টিগ্রেটেড হসপিটাল ছাড়াও আয়ুষ হসপিটাল নামে এক ধরনের হসপিটাল আছে, সেইটাও আমি দেখে এসেছি। সেখানে আয়ুষের যতগুলি কম্পোনেন্ট আছে, সমস্ত কম্পোনেন্টের একটা হসপিটালে ইউনানি আছে, আয়ুর্বেদ আছে, হোমিওপ্যাথি আছে, আপনার ইয়োগা আছে, ন্যাচারোপ্যাথি আছে, সব আছে, সিদ্ধা আছে, সব আছে। তাহলে এই যে তারা যে কাজটা করতে পারলো, আমার মনে হয় বাংলাদেশে এই কাজটার কেউ পদক্ষেপ নেয় নাই। প্রাচী এই পদক্ষেপটি নিতে পারে বলে আমি ভীষণভাবে আশা করি। এটি প্রয়োজন। এখানে আমাদের কারোরই অরণ্যে রোদন করার কিছু নাই। আপনারা হয়তো কেউ কেউ জানেন যে গত নভেম্বর মাসের 4 তারিখে আমি একটি আয়ুর্বেদিক চিকিৎসা ও গবেষণা কেন্দ্র স্থাপন করেছি, যেটি খুব মজার বিষয়। অ্যালোপ্যাথিক ডাক্তাররা আমার কাছে পেশেন্ট রেফার করছে, ইউনানির চিকিৎসকরা আমার কাছে পেশেন্ট দিচ্ছেন, আয়ুর্বেদের চিকিৎসকরা আমার কাছে পেশেন্ট দিচ্ছেন, এবং তারা যোগাযোগ করছেন যে আপনার ঠিকানাটা দেন, এরকম একজন পেশেন্ট পাঠাচ্ছি, আপনার কার্ডের একটা ছবি পাঠান, অথবা একটু বলেন কোথায় যাবে। এই জায়গাটাকে আমাকে একটু ভিন্ন রকমভাবে উৎসাহিত করছে আমার কাছে পেশেন্ট আসছে সেই জন্য না, উৎসাহিত করছে এই যে মানুষ বুঝতে শিখছে, বুঝতে পারছে, সেটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের কাছে এখন একজন পেশেন্ট আছে, যিনি 2023 সাল থেকে 23, 24, 25 না 18, 19, 20, 21, 22, 23 এই 6 বছর যাবৎ চিকিৎসা নিয়েছেন। আমাদের কাছে এসেছেন নভেম্বরের শেষ সপ্তাহে।
এই সময়ের মধ্যে তিনি বাংলাদেশের সকল বড় বড় চিকিৎসা প্রতিষ্ঠানগুলিতে চিকিৎসা নিয়েছেন। এমনকি আমাদের পিজি হসপিটালে 1 মাস ছিলেন এবং 18 জন চিকিৎসক তার চিকিৎসা করেছেন। তিনি ব্যাংককে 6টা হসপিটালে 48 দিন ছিলেন, সেখানে 18 লক্ষ টাকা ব্যয় করেছেন। এখন তিনি আমাদের কাছে এসে আশ্বস্ত হয়েছেন যে তিনি সুস্থ হবেন। শুধু তা না, এই ভদ্রলোক যেইভাবে মানুষের কাছে আয়ুর্বেদ সম্বন্ধে বলে বেড়াচ্ছে, মাঝে মাঝে আমি ভয় পাই। ইভেন কোনো অ্যালোপ্যাথিক চিকিৎসকদের সাথে যেসব খারাপ ভাষায় তাদেরকে বকাবাদ্দি করছে, এবং সে খুব খেপে গেলে খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে। জানি আপনারা কি করেন, যাইনি আপনাদের কাছে, দেখি নাই কী করেন আপনারা। টাকাটা নেওয়ার সময় তো কোনো ইয়ে করেন না, আসেন দেখে যান কি হয়। এবং এই ভদ্রলোকের এই কেসটাকে নিয়ে আমরা একটি জাতীয় সেমিনার করব। এই একটা সিঙ্গেল কেস, এটি আমাদের সকলের ইন্সপিরেশনের জন্য। তো আমি যে কথাটি বলে শেষ করতে চাই সেটি হলো, আমাদের সভাপতি সাহেব বলছিলেন যে ভারতে ইউনানি আয়ুর্বেদ একসাথে বসে না, বাংলাদেশেও বসতো না, এখন বসেন। এটা একটা ডেভেলপমেন্ট। এইবার দরকার আমাদের ভেতরে কারিগরি বিষয়, জ্ঞান, গবেষণা, চিকিৎসার প্রোটোকল, এসবের আদান প্রদান। আমরা একজন আয়ুর্বেদ, একজন ইউনানি, অন্তত এইটাই যদি বলি, বা 5 জন আয়ুর্বেদ, 5 জন ইউনানি, একটা কেসকে কেন্দ্র করে প্রত্যেকের ট্রিটমেন্ট প্রোটোকলগুলি কেন নির্ধারণ করে উভয়ের সাথে বা সকলের সাথে মত বিনিময় করি না? এটি করা উচিত বলে আমি মনে করি। কামরুল সাহেব একটু আগে বলছেন আমাদেরকে দিক নির্দেশনা না। আমি আপনাদের মতোই, আপনাদেরই একজন মানুষ। আমি জায়গাটাকে এভাবে রিয়েলাইজ করি যে আমাদের খামতি, আমাদের ঘাটতিগুলি কোথায়। আমাদের প্রফেসর মনোহর কাজবি, হি ইজ ভেরি রেসপেক্টেড পারসন টু মি অ্যান্ড এভরিবডি অফ কোর্স। He suggested us to review the curriculum. This is very important. We have to review all types of academic curriculum in Bangladesh. কিছুক্ষণ আগে আমার পূর্ববর্তী বক্তা, আমার শ্রদ্ধাভাজন মানুষ, তিনি এখন না, তিনি যতবার বক্তব্য রাখেন ততবারই বলেন আমাদের দুটো বিষয়, শিক্ষা এবং গবেষণায় নামতে হবে। এটা সত্য, এর চেয়ে বড় সত্য নাই। চিকিৎসা বিজ্ঞান কোনো কোরআনের আয়াত না, উনি বলেছেন এটি কোনো ধর্মগ্রন্থ না, এটিকে পাল্টে আমাদের কাছে এসছে। গ্রিস থেকে যার যাত্রা শুরু হয়েছে, সে মধ্যপ্রাচ্য, ভারত হয়ে বাংলাদেশে এসছে, তার নাম ইউনানি। স্থান, কাল, পাত্রভেদে বিভিন্ন সময় বিভিন্ন রোগগুলি এক একটা সময় মানুষের মধ্যে আসে, সেইটাকে সমাধান করার জন্য, অ্যাড্রেস করার জন্য চিকিৎসকরা, গবেষকরা ব্যস্ত হয়ে যায়, অস্থির হয়ে যায়। আমরাও তো একটা অস্থির সময়ের মধ্যে আছি। আমরা কেন তাহলে এই চেষ্টাটা করি না? এই চেষ্টাটা আমাদেরকে করতে হবে। আমাদের গুরুত্ব আমাদেরকে সৃষ্টি করতে হবে, এবং আমাদের গুরুত্ব কিছুই না। আমরা একজন চিকিৎসক হিসেবে যখন একজন রোগীকে সুস্থ করতে পারবো, এটা আমাদের প্রথম সফলতা। দ্বিতীয় সফলতা হলো যে কি পদ্ধতিতে চিকিৎসাটা করলাম, এটা যখন সকলের কাছে ডিসক্লোজ করতে পারবো। আমি যেমন আমার চিকিৎসার কোনো কিছু গোপন রাখি না, পেশেন্টের কাছেও রাখি না, অন্যের কাছে তো নাই। আমার কাছে যারা যান, আমার যেসব জটিল পেশেন্টদেরকে, এই যে আমি মাঝখানে উঠে চলে গেছিলাম, কিশোরগঞ্জ থেকে এক ভদ্রলোক এসছেন চিকিৎসা নেওয়ার জন্য। তিনি হোটেলে থেকে চিকিৎসা নেবেন, তার বয়স 74 বছর। ওনাকে শুধু এইটুক কথা বলতে গেছিলাম যে আপনি 74 বছরে আগামী 15 দিনে আমার কাছ থেকে সুস্থ হয়ে বাড়ি যাবেন, এইটুক কথা বলতে গেছিলাম। সেটা সম্ভব, এবং এটুকুই চিকিৎসা বিজ্ঞান হিসাবে আমাদের মাঝে আসুক। আর আমরা
এই বিষয়গুলো নিয়ে মানুষের কাছে যাই। সাথে অবশ্যই গবেষণার প্রয়োজন, এটার কোনো প্রকার বিকল্প নাই। বাংলাদেশে উচ্চ পর্যায়ের উচ্চাঙ্গের গবেষণা করা সম্ভব না, কিন্তু যতদূর করা সম্ভব অতদূরই শুরু করা উচিত। এটা শুরু করার কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না, এবং এটি একাডেমিক ডিসিপ্লিন থেকে প্রথম শুরু করা উচিত। একটা ডিপ্লোমা কলেজ, তারা কিছু ছোট গবেষণা কাজ করতে পারে। ডিগ্রি কলেজ কিছু ছোট গবেষণা কাজ করতে পারে, ইউনানি পারে, আয়ুর্বেদ পারে, তাদের ডিসিপ্লিনে পারবে না কেন? অন্ততপক্ষে আমি যেহেতু আয়ুর্বেদ নিয়ে নাড়াচাড়া করি, এই পর্যন্ত আয়ুর্বেদের একটা বড় সুবিধা হলো ইন্ডিয়া হ্যাজ গিভেন আস দ্য ওপেন অ্যাক্সেস। সো দ্যাটস ওয়াই I can read the various types of research article, published research article. তো সেইখানে আমি এমন কোনো বিষয় দেখি না যার উপর গবেষণা কাজ হয় নাই। এমনকি এমএনডির মতো ডিজিজ, মোটর নিউরন ডিজিজ, এর উপরও আয়ুর্বেদের গবেষণার একাধিক গবেষণাপত্র আছে। আমি এই পর্যন্ত 17টা কালেক্ট করেছি, কারণ আমার কাছে একজন এমএনডির পেশেন্ট নক করছে, আমি তাকে উত্তর দেব কি, এই কারণের জন্য 17টা পেপার কালেক্ট করেছি। ইফ সামবডি আর ইন্টারেস্টেড ইউ ক্যান কাম টু মি। তাহলে এই জায়গাগুলি যদি আমাদের না থাকে, আমরা কিসের উপর ভিত্তি করে চলব? আমি সকলের কাছে এইটুকু সুনির্বন্ধ অনুরোধ করতে চাই, আমরা যেহেতু একটা ছাদের নিচে বসতে শুরু করেছি প্রাচীর ডাকে, তাহলে এখন আমাদের সময় এরপরে প্রস্তুত হয়ে সামনের দিকে আগানো। আমি ভীষণ রকমভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি, সবসময় করি, সামনে কম করি, আড়ালে করি, সেটা হলো অ্যাডভোকেট শফিকুর রহমান। এই মানুষটি প্রাচী যখন শুরু করি তখনও আমি আয়ুর্বেদের লোক হই নাই, যে কারণের জন্য আমাদেরকে প্রশ্ন করতো আপনারা কারা? আমরা উত্তর দিতাম আমরা বেনিফিশিয়ারি। কারণ আপনি কার জন্য প্রস্তুত? আপনি তো আমাদের জন্য। এই কারণের জন্য ইউ হ্যাভ টু অ্যাকাউন্টেবল টু আস। এখন সেই জায়গা থেকে আমি একটু আমার অবনতি হয়েছে, এখন আর আমি সেটা বলতে পারি না, কারণ এখন আমি অ্যাকাউন্টেবল অন্যদের কাছে। কিন্তু আমাদের অ্যাডভোকেট শফিক স্টিল তার পজিশনে দাঁড়িয়ে আছেন, এবং ওই যে একটি জায়গাতে দাঁড়িয়ে থাকে, তিনি আয়ুর্বেদ এবং ইউনানি এই দুটোর একটি বিষয় সম্বন্ধে তার কারিগরি পাঠ নাই, কিন্তু তার ইমানের মধ্যে এই বিষয় দুটো এমন শক্তভাবে জেঁকে আছে, আমি খুব বিস্মিত হই যে এই মানুষটা যদি কোনো কারণের জন্য না থাকে, তাহলে আমাদের আগামী দিনে সংকট সৃষ্টি হতে পারে। কথাটি এই জন্য বললাম, ওনাকে তো বড় করার জন্য বটেই, কিন্তু আমাদের জন্য দায়িত্ব নেবার জন্য। একজন শফিকুর রহমান চিরদিন থাকবেন না, সুতরাং অনেক শফিকুর রহমানকে উঠে আসতে হবে। আপনারা ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, তারপরেও জোর করে কিছু কথা বললাম। যারা শুনেছেন তাদের কাছে কৃতজ্ঞ, যারা বিরক্ত হয়েছেন তাদের কাছেও কৃতজ্ঞ। ধন্যবাদ।